আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি ইকবাল হাসান। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। শিরোনামে শুনছিলেন যে মামলার 12 বছর পর অর্থ ফেরত পেতে যাচ্ছেন ডেস্টিনি মাল্টিপারপাসের 8.5 লাখ গ্রাহক। রায় হাইকোর্ট বলেছেন প্রতিষ্ঠানটির ব্যাংকে জব্দ থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে। একে ঐতিহাসিক রায় বলছে দুদক। সংস্থাটির আইনজীবী জানান এই প্রথম কোনো মামলায় অর্থ ফেরত পাবেন ভুক্তভোগীরা। মাসুদুর রহমানের একটি রিপোর্ট করেছেন, দেখে আসবো সেটি। দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত এক নাম ডেস্টিনি। 2022 সালের 12 মে ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হারুন, এমডি রফিকুল আমিন, পরিচালক মোহাম্মদ হোসেন সহ 46 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত 4। রায়ের শেষাংশে ডেস্টিনি মাল্টিপারপাস গুটিয়ে নিয়ে 8.5 লাখ শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী ও ভুক্তভোগীদের অর্থ ফেরতে কমিটি করে দেয়া হয়। তবে পুরো রায় নয়, শুধু অর্থ ফেরতের অংশটুকু চ্যালেঞ্জ করে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের পক্ষে ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক আজম আলী হাইকোর্টে আপিল করেন, যদিও আজম আলী আসামি নন। গেল সপ্তাহে আপিল খারিজ করে রায় দেন বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বলেন, ডেস্টিনি একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ যারা মূলত মানুষকে ধোঁকা দিত। পাওনাদারদের টাকা না দিতেই ওই আপিল করা হয়েছিল। বিচারিক আদালতের যে অবজারভেশন, দুদক আইনজীবী জানান এই রায়ে 1 যুগ পর 8.5 লাখ গ্রাহকের অর্থ ফেরতের সব দ্বার খুলে গেল। দুদকের মামলা করছে, মামলা করে সাজা পাচ্ছে, কিন্তু অ্যাফেক্টেড পার্সনরা কখনো টাকা পাচ্ছে না। এটা আমাদের বিরুদ্ধে অনেক এলিগেশন ছিল। এই প্রক্রিয়ায় আমরা মনে করি একটা দরজা খুলে গেল, এবং এই দরজার খোলার ফলে 8,50,000 যারা ইনভেস্টার্স আছেন, যারা শেয়ার হোল্ডার্স আছেন, যারা ভিকটিম আছে, এই কমিটি কাছে যদি তারা আবেদন করে এবং কমিটির সমস্ত প্রপার্টিগুলো মূল্যায়ন করে, ব্যাংক অ্যাকাউন্ট, স্থাবর সম্পত্তি মূল্যায়ন করে তাদের কাছে এই টাকাটা রিটার্ন দিতে পারবে। তবে ডেস্টিনি মাল্টিপারপাসের আইনজীবীর দাবি, কোনো অপরাধ না করেও কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থ ফেরতের নির্দেশ এসেছে। এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা। যারা অপরাধ করেছে তাদেরকে আপনি বাদ দেন, তাদেরকে শাস্তি দেন, ফাঁসি দেন, সবকিছুই করেন, কিন্তু তার কোম্পানিটাকে শেষ করে দিতে হবে। আপনার মাথায় একটা টিউমার হলো, আপনি টিউমারটাকে অপারেশন করবেন, আপনি যদি এখন মাথাটা কেটে ফেলেন তাহলে কি অবস্থা দাঁড়াবে? আপিলে তো অবশ্যই যাব। ডেস্টিনি 2000-এর বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকার আরেকটি আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে প্রশ্ন রাখেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন সরকার প্রধান। পরে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর এবং সেতু ভবন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত কয়েকজনের সাথে কথা বলেন তিনি, নেন চিকিৎসার খোঁজখবর। এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত, তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জ্বালাও-পোড়াও করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জড়িতদের বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আর কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে, সেজন্য দেশবাসীর সহায়তাও চান শেখ হাসিনা। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ
অসহায় হয়ে পড়ুক। পরে দুর্যোগ অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান সেতু ভবনে, ঘুরে দেখেন বিধ্বস্ত পার্কিং লট সহ ভবনের ভেতরের অংশ। স্বপ্নিল, শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না, একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ও ধর্মমন্ত্রীর আশ্বাস, শিক্ষার্থীদের হয়রানি করা হবে না। চকচকে সেতু ভবন এখন যেন ধ্বংসস্তূপ। ভাঙ্গা কাচ, আসবাব, কাগজ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে, আর নিচে পুড়ে ভস্মীভূত হওয়া নতুন পুরাতন অর্ধশতাধিক গাড়ি। ক্ষতিগ্রস্ত সেতু ভবন শনিবার সকালে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনরায় কবে চালু হবে তা এখনোই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব, এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন। গেল সপ্তাহের নাশকতায় ক্ষয়ক্ষতির শিকার যাত্রাবাড়ি ও কদমতলী থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যান শনিরাকড়া এলাকাতেও। এছাড়া নারায়ণগঞ্জেও সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8 দফার যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ করেন, গেল 60 বছরের ইতিহাসে যা ঘটেনি, কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে তা ঘটিয়েছে বিএনপি জামাত। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না। মানববন্ধনে ছিলেন ধর্মমন্ত্রীও। তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত সমর্থন করে না ইসলাম ধর্ম। এছাড়া মন্ত্রীরা আশ্বাস দেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি করা হবে না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। চলমান সংকট সমাধানে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার পতনের দাবি আরও বেগবান হবে বলে মনে করেন তিনি। সরকার কিন্তু আগে পুরান জায়গায় চলে গেছে। সরকার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি, এই জন্যই সরকারকে বিএনপি ব্যান করতে চেষ্টা করছে। কিন্তু দেশবাসী জানে, বিশ্ববাসী জানে যে কার সঙ্গে কাজ ঝগড়া হয়েছে, ঠিক আছে, কি উস্কিয়েছে। সরকার পদত্যাগ করতে হবে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, মানে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, জবাবদিহি সরকার আনতে হবে, যেই আসুক না ক্ষমতায় আনতে হবে। এর মধ্যে সমাধান আমি মনে করি। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। আগামী 3 দিন অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নতুন সূচি দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই 3 দিন ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। এদিকে কাল পরশু চালু হতে পারে মোবাইল ফোনের ইন্টারনেট, এমন আশা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। উৎকণ্ঠা কেটে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে রয়েছে সেনা সদস্যরা। শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কিছুটা কম।
কারফিউ শিথিল ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরতের আশা জানান সাধারণ মানুষ। ওই সময় তো বের হইতে পারি না, এই কারণে আমাদের ইনকাম নাই, ইনকাম না ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে। দেশ যাতে শান্তভাবে চলে, আমরা যাতে পরিমাণ ঠিকমতো চালাইবার পারি। চাই তো শান্তি চাই, দেশে পরিবেশ ভালো থাকলে বেহেরি ভালো লাগবে। পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয়। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে টানা 3 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে দুপুর বিকাল 3টা পর্যন্ত। ব্রডব্যান্ড চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। রবি সোমবারের মধ্যে এটি চালুর আশা জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। ভিপি নূর সহ রাজনীতিবিদদের সাথে তাদের সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, নাশকতাকারীদের সবাইকে একে একে ধরা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাপক সংঘর্ষ হয়। গেল বৃহস্পতিবার পুলিশ ভেবে জাহিদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ 1 কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। লুট করা হয় তার মোবাইল ফোন ও বৈধ পিস্তল। ভিডিও ফুটেজ দেখে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে পিস্তল ও মোবাইল ফোন। কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিঠে 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে, যেটা আমরা ছবিতে দেখলেন, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। ডিবি প্রধান জানান, ভিপি নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কি কথা হয়েছিল সেটি জানার চেষ্টা করছেন তারা। নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা, যে তা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। ডিবি প্রধান আরও জানান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আটক রাজনীতিবিদদের নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কোটা সংস্কার নিয়ে আদালতের রায় ও সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন স্তরের সাধারণ শিক্ষার্থীরা। তাদের আবেদন, সব শিক্ষার্থী যেন এটা মেনে নেয়। বলছেন, আর কোনো অস্থিতিশীল পরিবেশ চান না তারা। যে কোটা সংস্কার নিয়ে আমাদের যে আন্দোলন ছিল, কোটা সংস্কার তো সরকার করেছে, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা তো কারো ক্ষতি চাই না। তো আমরা যেহেতু সরকার আমাদের দাবি মেনেছে, সেজন্য আমরা সবাই ঘর অবস্থান করব। যে 5% দাবি ছিল আমাদের, যে কোটাটা ছিল 30% ছিল মুক্তিযুদ্ধ কোটা, ওটাকে কমিয়ে আনার জন্য সংস্কারের জন্য কথা ছিল আর কি। সরকার যেহেতু এটা মেনে নিছে, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। 93% মেধার ভিত্তিতে আর বাকি 7% কোটার ভিত্তিতে যে নিয়োগ হবে, ওটার জন্য আমি আপিল বিভাগকে সাধুবাদ জানাই। সবাই ছাত্রদের পক্ষ থেকে সবাই আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাদের এই দাবি মেনে নিয়েছেন এবং এই যারা ছাত্র আন্দোলনে ছিলেন সবাই আজকে থেকে আমরা ঘরে অবস্থান করব। এখন আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল, এর থেকে বেশি সরকার আমাদেরকে কোটার ইয়েটা দিছে 93%।
তো এতে আমরা আসলে অনেক খুশি, যেহেতু আমাদের আন্দোলনটা ছিল এই কোটা নিয়ে, সরকার বিরোধী কোনো আন্দোলন ছিল না। যারা সুযোগ সন্ধানী ছিল তাদেরকে আইনের আওতায় আনার যে দাবিটাও ছিল, দফা দাবি যেটাও ছিল দফাগুলোর মধ্যে, সেই দফাটাও যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়। একটা বিরতির সময় হচ্ছে, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 53তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন মহানগর যুবলীগের নেতাকর্মীরা। পরে খাবার বিতরণ করেন দুস্থদের মাঝে। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ছেলে তিনি। জন্মগ্রহণ করেন 1971 সালের 27 জুলাই। ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা মনে করা হয় তাকে। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে। পরে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সজল শাইক। চলমান উদ্ভূত পরিস্থিতিতে আমরা জানি যে রাজধানী জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তারই অংশ বিশেষ হিসেবে আমরা ধানমন্ডিতে দেখতে পাচ্ছি একটি অভিযান চলছে। এখানে কাউন্টার টেরোরিজম ইউনিটের যিনি প্রধান রয়েছেন তার নেতৃত্বে একটি অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে জিহাদি বই রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ছোড়া চাপাতি সহ কিন্তু বেশ কিছু দেশীয় অস্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের সাথে কথা বলবো। আমরা তার আগে একটু দেখাচ্ছি যে আসলে এটি হচ্ছে ধানমন্ডির খুব নিকটেই আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক উল্টো পাশে সরকারি অবসর ভবন, তার 4 তলায় কিন্তু এখানে বলা যায় যে বড় ধরনের একটি কারখানা। এখন একটি কক্ষে যাচ্ছি। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে একটি সেলফের মধ্যে প্রচুর পরিমাণে ককটেল রয়েছে। এখানে ককটেল সাদৃশ্য কোনো একটি বস্তু রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, একটি কাপড়ে মোড়ানো কিন্তু রয়েছে ককটেল। আসলে এই জায়গাটিতে এই ধরনের যেই কার্যক্রম চলে আসছিল সেটি কিন্তু অনেকের অজানা। আমরা এখন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের সাথে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে আসলে কারা এখানে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে এসেছিল। এই আস্তানা থেকে এই সকল লোকবল সরবরাহ আপনারা জানেন। আমরা এখানে এমন কিছু ডকুমেন্টস পেয়েছি যে তা কারা কারা এই নাশকতায় ফান্ডিং করেছে, কোথায় কোথায় তারা টাকা ডিস্ট্রিবিউট করেছে, লোক কোত্থেকে এসে সকল তথ্য আমরা পাচ্ছি। দর্শক, যেমনটি আমরা শুনলাম যে আসলে এই আস্তানাটি মূলত জামাত শিবিরের একটি হেডকোয়ার্টার হিসেবে পরিচালিত হয়ে এসেছিল। জানেন যে ধানমন্ডি জুড়ে কিন্তু নাশকতাকারীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখান থেকেই মূলত নির্দেশ দেওয়া হয়েছিল তাণ্ডব চালানোর জন্য। সেই আলামতও কিন্তু পুলিশ পেয়েছে, যেটি আমাদেরকে জানালো। এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সর্বশেষ। অন্য প্রসঙ্গ, নিত্যপণ্যের দরদাম নিয়ে ইঁদুর বিড়াল খেলার রাজধানীর বাজারগুলোতে। কারফিউয়ের অজুহাতে প্রায় সব রকম জিনিসপত্রের দাম বাড়লেও কমার ক্ষেত্রে নেই সেই ধারা। সেই সাথে একই পণ্য একই বাজারে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। ক্রেতারা বলছেন উপযুক্ত বাজার ব্যবস্থাপনা ও নজরদারি না থাকায় এই রকম অনৈতিক চর্চার সাহস পান বিক্রেতারা। নিত্যপণ্যের চড়া দর এখন আর নতুন কোনো খবর নয় সাধারণ মানুষের কাছে, কারণ 2 বছরের বেশি সময় ধরেই এই বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করছেন তারা। আর দিন শেষে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন কম খেয়ে কিংবা বাজারের তালিকা ছোট করে। মানুষের আয় কমে গেছে, এখন কিনতে পারতেছে না। মানুষের ওখানে আগে বেশি কিন্তু এখন কম কিনে তারা কোনো রকমে জীবনযাপন করতেছে। দেশ কিংবা বিদেশের যে কোনো অস্থিরতার ধাক্কা সবার আগে স্পষ্ট হয় নিত্যপণ্যের বাজারে। আর সাম্প্রতিক অচল অবস্থা উচ্চ মূল্যস্ফীতির ধারাকে উস্কে দেয় আরও খানিকটা। সরবরাহ কমার অজুহাতে বেড়ে যায় সবজির দাম। কাঁচামরিচের কেজি উঠে যায় 600 টাকার উপরে।
তবে গেল কয়েকদিন কারফিউ শিথিল থাকায় সেই দাম কমে এসেছে বেশ কিছুটা। তবু ক্রেতাদের অভিযোগ বাজার ব্যবস্থাপনা আর যৌক্তিক দরদাম নিয়ে। সরকার তো অন্য দিক দিয়ে ব্যস্ত, আর বাজার মনিটরিং তো আসলে ঠিকমতো করা হয় না। এত বড় বাজার, এটা ওইভাবেই চলতে হবে, কিছু করার নাই। আমাদের তো সাফার করতেই, আর বিশেষ করে দেশে যখন অস্থিরতা থাকে তখন মূল্যস্ফীতি আরও বাড়ে। 120 টাকা করে নিচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজের কেজি, তাহলে এইটা কি নাকি সমস্যা আছে না? সমস্যা না থাকলে তো এত মুদ্রাস্ফীতি দেওয়ার কথা না। 80-85 টাকা যদি সেটা 40 টাকা বেড়ে যায়, তাহলে 50% মুদ্রাস্ফীতি। জুলাই শেষ হতে চললেও রূপালী ইলিশের বাজারে আগুন, ফলে ইচ্ছা থাকার পরও সেদিকে হাত বাড়াতে পারছেন না ক্রেতারা। অন্যদিকে পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি অন্যান্য মাছের, তাই সপ্তাহের ব্যবধানে দামও চড়েছে বেশ খানিকটা। আসলে ছোট চাকরিজীবী বা গরিব দুঃখী ইলিশ মাছ খাইতে পারে না। ঘাটের মধ্যে মাছ আসে না, আসলে মনে করেন পাইকার থেকে বেশি, এরা 10 টাকা জায়গা 20 টাকা 30 টাকা 50 টাকা কেজিতে 100 টাকা বেশি দর নিয়ে জায়গা। বাজারে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দর। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতি, সাথে থাকবেন আমাদের।